সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষে সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল। কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। সব সত্যি প্রকাশ। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না, যে অ্যাকশন নিলেন তারেক রহমান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন শঙ্কার কথা জানান। তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝ বরাবর রাখা হয়েছে। আমরা এখনো ফর্মাল নির্বাচনের প্রচারণা শুরু করি নাই। এখন এমনি দেখা সাক্ষাৎ করা, এলাকার মধ্যে কথাবার্তা বলা, যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা, এটুকুই করছি। নির্বাচনের প্রচারণা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। সব কল্পনা জল্পনার অবসান। হাসিনা কিংবা ভারত নয়, শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশ্যে। সকলের ধারণা অবশেষে সত্যিই হলো। মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল। কিন্তু কিভাবে? গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবরটি সামনে আসার বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মির্জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসের জন্য ঢাকা ৮ আসনে হাদি সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততার সামনে আসছে। হাদি হত্যাকাণ্ডের শুরু থেকেই এই হলুদ সাংবাদিক নানান মনগড়া তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। মূলত এই জুলকারনাইন সায়ের হাদির খুনি ভারত পালিয়েছে বলে সর্বপ্রথম তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে উমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক রহস্য। আমিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায় যা শোনানো যাচ্ছে যদি সত্যি হয়, তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। হাদির খুনি ফয়সাল করিম মাসুদ সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা একটু দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপির নেতা মির্জা আব্বাস। আব্বাসই বা কেন প্রথমে হাসপাতালে গেল, আর উসমান হাদি খুন হতে না হতেই তারেক রহমান দেশে ফেরার সংবাদই বা কেন জানানো হলো? এর আগে তিনি কত তারিখ পরিবর্তন করলেন, কিন্তু এবার হাদি শেষ হওয়ার পর আর কেন তা পরিবর্তন হলো না? আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাকেই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। তবে এখানে একটা ক্রসফায়ারের নাটক হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো রাঘব বোয়াল এই হত্যাকাণ্ডের পেছনে যদি থেকেই থাকে, তবে চেকগুলো তদন্তে করলেই বেরিয়ে যায়। কিন্তু ফয়সাল থেকে উদ্ধার হওয়া সেই স্বাক্ষরিত চেকগুলো নিয়ে কোনো তথ্য দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ব্যাংকের লেনদেনগুলো কার নামে আর কে কে স্বাক্ষর করেছে তা নিয়ে সবাই কেমন তামসা করছে। মনে হচ্ছে যেন শস্যের ভেতর ভূত। আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। একটা সরল মনে আমার প্রশ্ন, যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকতো এই হত্যাকাণ্ডের পেছনে, তবে এতক্ষণে মিডিয়া 14 গোষ্ঠী তাদের নাম প্রচার করত। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে কোনো এক অদৃশ্য চাপে, যে চাপ তারা সরাতে পারছে না, কারণ ভবিষ্যতের নীতি নির্ধারণী যে তাদের হাতেই উঠবে। এমন এক অদৃশ্য চাপে মিডিয়াগুলোও কেমন যেন অন্ধ হয়ে আছে, বলবে বলেও কিছুই বলছে না। এছাড়া খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটে শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তুলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেল বা অর্থের উৎস। শোটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2,41,00,000 টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারিশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে মানি লন্ডারিং এর বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামলো, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদের চোখও কপালে উঠেছে। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসাব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টাই ফয়সালের
ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো হাদিকে হত্যার 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো একটু খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025 হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। এই অ্যাকাউন্টে ছিল SME ইউম্যান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো প্রতিষ্ঠানের নাম ইউম্যান এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এর পরের ট্রানজাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025 হত্যার ঠিক 1 মাস আগে NRBC ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে, অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার জন্য ঠিক আগ মুহূর্তে টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের উপর। সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢুকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানতেও মিশন শেষ করার জন্য তার হাতে নগদ টাকা লাগতে পারে, আর পালানোর জন্য নগদ টাকা দরকার। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র অবশিষ্ট থাকে 65,00,000 টাকা। গোয়েন্দারা নিশ্চিত করে এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কোস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। এবার আসা যাক সেই 127 কোটি টাকার রহস্য। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে তখন তার 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকের ফয়সালের 53টি অ্যাকাউন্টের সন্ধান পায়। ভাবা যায় একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোথা থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই কাগজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপাইন ট্রেড সেন্টারে এবং আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলো যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে আদতে কোনো কার্যক্রম ছিল না। রিড ট্রেনিং সেন্টারে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিটমানি বা কন্ট্রাক্ট কিলিং এর টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে। এখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইন অপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ। এক কথা কি, মহব্বতী সব জায়গায় চলে না, করা উচিত না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা চাইলে তোদেরকে বহন করতে হবে। আমার সাজান প্রতি আসবে কেন ভাই? আমি অপরাধ করছি নির্বাচন করে দাঁড়িয়ে। আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি। তো এর আগেও বহু ঘটনা ঘটেছে। তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না। যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর প্রতি কথা বলবেই। আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না। এখন এমনি দেখা সাক্ষাৎ করা, এলাকার মধ্যে কথাবার্তা বলা, যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা, এটুকুই করছি। নির্বাচনী পরিচালনা প্রপারলি শুরু করিনি আমরা। তো বাট এর মধ্যে আমি লক্ষ্য করছি বেশ কিছু প্রার্থী তারা কিন্তু পরিচালনা চালাচ্ছে রীতিমতো। আমি সেরকম সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে যেটা করা দরকার, একটা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আমি সেটাই করতেছি। আমি ভোট প্রার্থনা করছি না, করছি আজকেও না। যখন একটা নির্বাচনী পরিচালনা শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব। ব্যালট পেপারটাকে আমার মনে হয়, আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি, এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। মহব্বতী সব জায়গায় চলে না, করা উচিত না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই। একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা চাইলে তোদেরকে বহন করতে হবে। আমার সাজান প্রতি আসবে কেন ভাই? আমি অপরাধ করছি নির্বাচন করে দাঁড়িয়ে। আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এটা নিয়ে আমার প্রায় 5-6 বারের মতো নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি। তো এর আগেও বহু ঘটনা ঘটেছে। তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না। যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর প্রতি কথা বলবেই। আমি এটাকে খুব একটা গায়ে মাখছি। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না, যে অ্যাকশন নিলেন তারেক রহমান। দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন, বাতিল হতে পারে তারেক রহমান সহ 13 জন বিএনপির শীর্ষ নেতার নমিনেশন, বিএনপির শরিকরা মহাবিপদে। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত।
অবশেষে প্রমাণ পাওয়া গেল ওসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র। জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহভাজক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি, তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ উসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই সংখ্যাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এর নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবার তারেক রহমানকে নিয়ে বোমা ফাটালেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ব্রিটেনের নাগরিকত্ব থাকা অবস্থায় তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন এমন প্রমাণ মিলেছে। পিনাকি ভট্টাচার্য বলেছেন, বিএনপির ধারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বিষয়ে দল ও জনগণের সামনে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি বলেন, 2015 সালে যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামে একটি কোম্পানি খোলার সময় পূরণ করা নথিতে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে একই নথিতে তারেক রহমানের নাগরিকত্ব বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হয়। এর ফলে প্রশ্ন ওঠে, 2015 সালে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল কিনা। পিনাকি ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এখনও যদি সেই নাগরিকত্ব বহাল থাকে তাহলে সেটি স্পষ্ট করা উচিত, আর যদি তার ত্যাগ করা হয়ে থাকে তাহলে কবে এবং কিভাবে তা করা হয়েছে সে তথ্য প্রকাশ করা প্রয়োজন। পিনাকি ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী, একজন বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটনা ঘটছে যা কেউ কল্পনাও করেনি। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে দৃশ্যপট ছিল আজ তা সম্পূর্ণ পাল্টে গেছে। নির্বাচনী রাজনীতির এই অদ্ভুত সমীকরণে যারা পিছিয়ে পড়েছিল বলে মনে হচ্ছিল তারা এখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে, আর যারা এগিয়ে আছে বলে ভাবা হচ্ছিল তারা এখন এক অপ্রত্যাশিত সংকটের মুখে। গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তা বাংলাদেশি নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হয়ে থাকবে। জামায়াতে ইসলামী যে দলটিকে নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন, তারা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনে শুধু সম্ভাবনার দরজা খোলা। অন্যদিকে বিএনপি, যাদের ঘিরে তৈরি হয়েছিল বিপুল উৎসাহ উদ্দীপনা, তারা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। রাজনীতির মাঠের এক ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আজকের বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় কে রাজা আর কে বোড়ে তা বুঝতে হলে আপনাকে তাকাতে হবে ভিপি নূরের হাহাকারের দিকে আর নাহিদ হাসনাতদের বিজয়ের হাসির দিকে। বিএনপি জোটের ধানের শীষ নিয়ে ভিপি নূর এখন রাজনীতির মাঠে এতিম হয়ে ঘুরছেন, আর অন্যদিকে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি পাচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। কিন্তু কেন এমন হলো? কেন বিএনপির হেভিওয়েট নেতারা নূরের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিলেন, আর কেনই বা জামায়াত নিজেদের নিশ্চিত জেতা আসনগুলো হাসি মুখে নাহিদ আক্তারদের হাতে তুলে দিয়ে তাদের জন্য দিন রাত খাটছে? এই মেগা গেমের আসল রহস্য কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জোট রাজনীতির সেই গোপন সমীকরণ, যেখানে কেউ ডুবেছে লোভে আর কেউ জিতেছে ত্যাগে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, কাগজে কলমে রাজা হওয়া আর মাঠে রাজা হওয়া এক বিষয় নয়। ভিপি নুরুল হক নূর সম্ভবত এই সূত্রটা বুঝতে একটু দেরি করে ফেলেছেন। বিএনপির সঙ্গে জোট করে তিনি ভেবেছিলেন কেল্লা ফতে। পটুয়াখালী 3 আসন অর্থাৎ গলাচিপা 10 মিনা থেকে তিনি বিএনপির সমর্থনে প্রার্থী হয়েছেন। কাগজে কলমে তিনি জোটের একক প্রার্থী, কিন্তু বাস্তবতা কি?
বাস্তবতা হলো ভিপি নূর এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থার মতো ঘুরপাক খাচ্ছেন। কারণ বিএনপির স্থানীয় শক্তিশালী নেতা হাসান মামুন কেন্দ্রের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি এখানে একটা নাটক করেছে। তারা লোক দেখানো বা আইওয়াশ করার জন্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা জানেন এই বহিষ্কারাদেশ আসলে এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। গলাচিপা ও দশমিনা ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের বিএনপির হাজার হাজার নেতাকর্মী ভিপি নূরের পাশে নেই। তারা সবাই হাসান মামুনের পক্ষে জান প্রাণ দিয়ে কাজ করছেন। নূর সেখানে কোনো সহযোগিতা পাচ্ছেন না। বিএনপির পার্টি অফিসে তার জায়গা হচ্ছে না। সোজা কথায় বিএনপির জোটে গিয়ে নূর এখন ওই এলাকায় রাজনৈতিক এতিম। বিভিন্ন সভায় নূর ক্ষোভ ঝাড়ছেন, চিৎকার করছেন, কিন্তু তাতে চিড়ে ভিজছে না। বিএনপি তাকে সিট দিয়েছে ঠিকই, কিন্তু ভোট দেয়নি। লোভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে নূর তার জ্বলজ্বন্ত উদাহরণ। শুধু নূর নন, এই ট্র্যাজেডির শিকার গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খানও। সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি যশোর 4 আসনে বিএনপির টিকিটে লড়তে গিয়েছিলেন। ফলাফল, স্থানীয় বিএনপি নেতারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমে তাকে বয়কট করেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন। ধন্যবাদ।